স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ৬ জেলায় সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের, ২ মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় তৎকালীন ওসি সহ ৫ জনকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের, বিভাগীয় শাস্তির সুপারিশ। দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ২৯৪। ১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু। পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় তদন্তের সংসদীয় কমিটি, বিভিন্ন রুটে চলা ৫৩ ফেরির ২০টিরই আয়ুষ্কাল শেষ। ই কমার্স প্রতিষ্ঠানকে ২ মাসের মধ্যে নিবন্ধন নিতে হবে, কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে জামানত, মন্ত্রিসভার সিদ্ধান্ত। শুনছিলেন শিরোনামে, এবার জানিয়ে দেব পুরো খবর। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই তদন্ত করতে হবে, প্রতিবেদন দিতে হবে ২ মাসের মধ্যে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেয়। গেল ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লায় মণ্ডপে কোরআন শরীফ রাখার জেরে অন্তত ২৪ জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। এর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয় হাইকোর্টে। বৃহস্পতিবার দুপুরে এ রিটের শুনানিতে এসব ঘটনায় সরকারের ব্যর্থতা আছে কিনা প্রশ্ন তোলে আদালত। পরে ৬টি জেলায় সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং রংপুর, এই ৬ জেলায় মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনাদেরকে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয়দেরকে আগামী ৬০ কার্য দিবসের মধ্যে তদন্ত করে এই পুরো ঘটনার রিপোর্ট মহামান্য হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। শুনানিতে প্রকৃত অপরাধীদের যাতে শাস্তি হয় তা নিশ্চিত করার ওপর জোর দেন রিটকারীর আইনজীবী। শুনানি শেষে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। একজন ব্যক্তি যিনি গত ৬ মাস ধরে কারাগারে আছেন, এরকম ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে শুনছি। এটা আমাদের যে এপ্রিহেনশনটা, যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে শুধুমাত্র কিছু নিরীহ মানুষজনকে গ্রেফতার বাণিজ্য করে এই ধরনের ঘটনাগুলো তো থামানো যাচ্ছে না। সত্যিকার অর্থে যারা আসলে ঘটনার সাথে জড়িত থাকেন তারা কোনো সময়ই বিচার হয়ে শাস্তির ভোগার বিষয়টা নিশ্চিত হয় না। ফলে কি হয়, অপরাধীরা উৎসাহিত হয়। ডিসি এবং এসপি কেন তাদের যাদের দায়িত্ব পালনে ফেল করেছে সেটাকে রুল ইস্যু হয়েছে, এবং হিন্দু টেম্পল এবং তাদের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলোকে কেন দেওয়া হবে না, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে না। স্বরাষ্ট্র আইন, তথ্য প্রযুক্তি, সমাজ কল্যাণ সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান এবং ৬ জেলার ডিসিএসপি সহ ১৯ জনকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের পীরগঞ্জের সংখ্যালঘুদের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার জামায়াতের ২ সমর্থক সহ ১০ জনকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল এবং মজ্জিন রবিউল হাসানকে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক ফজলে এলাহি এর রায় দিয়েছেন। এর আগে সকালে আসামিদের রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়। এই ঘটনায় এ পর্যন্ত আলাদা ৩ মামলায় মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫০ জনের ৩ দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৭ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৭ জন। এবং আরও তথ্যগুলি পাচ্ছি যে এর পিছনে কারা কারা জড়িত। সো আমাদের এটা তদন্ত চলমান রয়েছে, গ্রেপ্তারি অভিযান চলমান রয়েছে এবং আমরা আশা করি
এই ঘটনার যে পেছনের যে নায়কেরা, সেই নায়কদের অনেকেই গ্রেপ্তার হয়েছে, যারা বাকি আছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা সম্ভব হবে। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা মামলার এজাহারভুক্ত আসামিসহ আরও 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। জেলা পুলিশ সুপার জানান, হামলা ও মিছিলের ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে শনাক্ত করা হয়। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আরও 3 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনায় 14 আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করল আদালত। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় আজও মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেছেন, রাষ্ট্রধর্ম বাতিল এবং সংখ্যালঘু সুরক্ষা আইন করা না গেলে দেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করা সম্ভব নয়। এই জন্য ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া আবশ্যক বলে মনে করেন বক্তারা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রেক্ষিতে চট্টগ্রামের নন্দনকানন এলাকায় সমাবেশের আয়োজন করে ইসকন। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জড়ো হন নানা ধর্মবর্ণের মানুষ। রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন এতে। সাম্প্রতিক সহিংসতা দেশের গণতন্ত্রের উপর ভয়াবহ আঘাত উল্লেখ করে বিভিন্ন মঠ মন্দিরের সন্ন্যাসীরা গভীর উদ্বেগ জানান। অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতায় এমন হামলা বেড়েছে অভিযোগ করেছেন ঐক্য পরিষদের নেতারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে আমরা একটা সংবিধান পেয়েছিলাম, ৭২-এর সংবিধান। চলুন আমরা বাংলাদেশে সেই ৭২-এর সংবিধানে ফিরে যাই, তাহলে সম্প্রীতি ফিরে আসবে। যদি একজনকেও শাস্তি দেওয়া হতো তাহলে সন্ত্রাসীরা ভয় পেত, ভয় পেয়ে তারা আর দ্বিতীয় কেউ আর এই ধরনের কাজে লিপ্ত হতো না। অনুষ্ঠানে সংহতি জানান বিএনপি ও আওয়ামী লীগের নেতারাও। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে আর যারা করবেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর কেউ করতে না পারেন। এদিকে সকালে বরিশাল সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে উদীচী জেলা সংসদ। এ সময় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে রাজবাড়ীতেও মানববন্ধন করেছে নাগরিক সচেতন কমিটি। এছাড়া খাগড়াছড়ি ও ঝিনাইদহেও মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুমিল্লার ঘটনা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যে দলেরই হোক শাস্তি পেতেই হবে। ১৩ই অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় শুরু হয় বিতর্ক। পরে সিসিটিভি ফুটেজ দেখে জড়িত অভিযোগে ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপ পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধর্ম অবমাননার ঘটনা ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। যারা ন্যাক্কারজনক এই ঘটনার সাথে যুক্ত তারা যে দলেরই হোক শাস্তি পেতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তির মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, ঠিক সেই শক্তি তারা একটা ইচ্ছাকৃত, তারা কিন্তু পরিকল্পিতভাবে এই কাজটা কিন্তু করেছে। এবং তারা যে দলেরই হোক না, আমার দলেরও যদি কেউ করে থাকে সে ওই অপশক্তির আন্ডারে এসে পড়বে এবং তাকেও ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী যোগ দেন আন্তঃধর্মীয় সংলাপে। এতে জেলা প্রশাসক জানান, ধর্ম অবমাননার ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এবং কান্দির করে যে ইমাম সমিতি যে রোড ব্রেক আমরা এডিএম সব কিছু না, কিন্তু আনসার নিয়ে আর শুধুমাত্র ওনাদের নিয়ে আসে কন্ট্রোল করছে। পুলিশ সুপার জানান, সিসিটিভির ফুটেজ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো ঘটনা বেরিয়ে আসছে। আমাদের প্রতিটা ঘটনায় আমরা কিভাবে ঘটনাটা দ্রুত ডিটেকশন হলো এবং আসামি যে এটা রেখেছে তাকে আমরা এবং আমাদের যারা এইভাবে অক্লান্ত পরিশ্রম পুরো জিনিসটাই এখন বের হয়ে গেছে।
এই ঘটনার পর ধর্ম অবমাননা, হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন থানায় মামলা হয়েছে 11টি। এসব মামলায় গ্রেপ্তার ইকবাল সহ 77 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল, কিন্তু সরকার তা শক্ত হাতে দমন করেছে। সকালে রাজধানীর বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তৎকালীন ওসি হারুনুর রশিদ সহ 5 জনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। ওসি ছাড়াও যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন ওই সময়ের এসআই, এএসআই, ইউপি সদস্য সোহাগ ও চৌকিদার আলী আসগর। এর আগে গত বছরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নির্যাতনের ফুটেজ সরাতে নির্দেশ দেয় হাইকোর্ট। গত বছরের 2রা সেপ্টেম্বর ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে 37 বছরের নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে বেগমগঞ্জ উপজেলার একলাসপুর এলাকার দেলোয়ার বাহিনীর সদস্যরা। বেগমগঞ্জ থানা ওসি যিনি ছিলেন এবং ওই ওয়ার্ডের যিনি সাব ইন্সপেক্টর ছিলেন তাদেরকে সাসপেনশন করে ওনাদের এগেইনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস ড্র করা এবং এলজিআরডি সচিবকে ওনারা ডিরেকশন দিয়েছেন যে ওই ওয়ার্ডের যিনি মেম্বার ছিলেন সোহাগ এবং যে চৌকিদার ছিলেন আলী আসগর তাদেরকেও সাসপেনশন করে তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস ড্র করা এবং আরেকটা ভিকটিমকে ক্রিমিনাল মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভিকটিমকে যাতে আগের মতো যে রুল ইস্যুইং অর্ডারের সময় যে নিরাপত্তা বিধানের দায়িত্ব ছিল সেই নিরাপত্তাটা কন্টিনিউ করার ব্যাপারে ডিরেকশন দিয়েছে। যারা ওখানকার প্রশাসনে সেই সময় ছিলেন এবং যে জনপ্রতিনিধি ওখানকার ইলেক্টেড যিনি নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার ছিলেন তারা তাদের কাজে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন জনগণকে নিরাপত্তা দিতে বা তাদেরকে নিরাপদে রাখতে। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,847 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 19,535 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 294 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.50%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,68,857 জনে। সুস্থ হয়েছেন আরও 227 জন। এ নিয়ে মোট সুস্থ 15,32,695 জন। রাজধানী সহ সারা দেশে বিশেষ কর্মসূচির আওতায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপস্থিত হন টিকা প্রত্যাশীরা। ভিড় তুলনামূলক কম থাকায় স্বাচ্ছন্দ্যে টিকা দিতে পেরেছেন তারা, তাই খুশি বেশিরভাগ টিকা গ্রহীতা। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার সকাল 9টা 10 মিনিট। তখনও শুরু হয়নি ধানমন্ডির এই ক্লিনিকটিতে বিশেষ টিকাদান কর্মসূচির কার্যক্রম। সকাল 7টা থেকে দাঁড়িয়ে থাকা টিকা প্রত্যাশীরা তাই কিছুটা ক্ষুব্ধ। 7:30 এসে এখানে সিরিয়াল দিতে পারতাম, এখনো তো দেওয়া শুরু করে নাই। টাইমলি দেওয়া উচিত, এটা আসলে উচিত। যেহেতু 9টায় আমরা আসার কথা, তাহলে আমরা তো সেই প্ল্যান মতোই তো আসছি, তাই না? আমরা চলে আসছিলাম 8টার মধ্যেই, কিন্তু এখানে লোকবল হয়ে গেছে, আমার সেট আপ করতে করতে একটু দেরি হয়েছে, তো আরম্ভ করে ফেলছি। 9:20 মনে হয় আরম্ভ করে ফেলছি। অবশ্য রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রের চিত্র ছিল ভিন্ন। অনেকটা আনন্দঘন পরিবেশেই টিকা নিয়েছেন টিকা প্রত্যাশীরা। ভিড় কম থাকায় খুশি তারা। সার্বিক ব্যবস্থা আমি খুবই সন্তুষ্ট এবং খুব তাড়াতাড়ি আমি নিতে পারলাম। 10 মিনিটের ভিতরে দিয়ে আসি, চলে গেলাম। আশেপাশের লোকের কোনো গ্যাঞ্জাম নেই এখানে। আমরা গত 28 তারিখে দিচ্ছি, আজকে আবার 28 তারিখে আমরা দিতে আছি সুস্থভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 28 ও 29 সেপ্টেম্বর বিশেষ টিকাদান কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। কোনো কারণে কেউ টিকা না নিতে পারলে তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। এই সেকেন্ড ডোজের উপরে মিটিং হয়েছে, বলছে যারা সবাই তো 100% তো আসতে পারে, কেউ দেশে গেছে, কেউ জ্বর অসুস্থ, 2-4 জন অবশ্যই বাদ থাকবে। তাদেরকে বলবেন আপনাদের প্রতিবেশী যারা পাশে ওখানে পাঠাই। যারা না আসবে আমরা লাঞ্চের পরে দেখবো আমাদের কতজন হয়েছে বা কতজন বাকি রয়ে গেছে, সে অনুসারে আমাদের মেয়েরা ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসবে। তবে আমরা 350 জনকে দিয়ে আমরা সেন্টার ত্যাগ করব। এবার সারা দেশে মোট 77 লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার লক্ষ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী 1 নভেম্বর থেকেই করোনা টিকা পাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। প্রথমে ঢাকার 12 কেন্দ্রে শুরু হবে 12 থেকে 17 বছর বয়সীদের এই টিকাদান কর্মসূচি। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষের দিকে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয়কে এরই মধ্যে শিক্ষার্থীদের তালিকা নিবন্ধনের জন্য পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার বায়োনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকাই দেওয়া হবে এসব শিক্ষার্থীদের। প্রতিদিন 40,000 শিশুকে টিকা দেওয়া যাবে। কার্যক্রম এখন প্রায় সমাপ্তির দিকে। সেই যে তালিকা চূড়ান্ত করার যে কাজটি, অর্থাৎ আমরা তালিকা আমাদের শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয় দিয়েছি। ওনারা আজকে আমাদেরকে এখানেই জানিয়েছে যে তারাও মোটামুটি সব কিছু সুরক্ষা অ্যাপসে তারা নিবন্ধন করে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা স্কুলের ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার জন্য 12টি শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। জেলার কেন্দ্রগুলোও প্রস্তুত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে কেন্দ্র আরও জানি বাড়ানো হয়। আমরা সেদিকেও আমরা নজর দিব এবং কেন্দ্র আরও বাড়াবার চেষ্টা করব এবং সারা দেশেই আমরা স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে 21টি সেন্টার চিহ্নিত করা হয়েছে এবং আমরা প্রত্যেকটি জেলায় টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। এর আগে পরীক্ষামূলকভাবে 14 অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 120 শিক্ষার্থীকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাটুরিয়া ঘাটে শাহ আমানত শাহ ফেরি দুর্ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি। শাহজাহান খানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে উপকমিটি। এদিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শেষ হয়েছে। সকাল থেকে 9টি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল তীরে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রম। এদিকে গত 2 দিনে ফেরিটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এটি পৌঁছাতে আগামীকাল বিকেল নাগাদ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম। বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় অভিযানে যোগ দিলে আরও দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব। বুধবার সকালে পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে 17টি যান নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। বিভিন্ন রুটে চলা 53 ফেরির 20টিরই আয়ুষ্কাল শেষ। 27টির মেয়াদ থাকলেও 6টির বয়স 20 থেকে 30 বছর। আর পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। ছিল না ফিটনেস সনদ। সবশেষ 1 জুন নামানো হয়েছে ডক থেকে। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 অনুযায়ী দেশের নৌপথে কোনো নৌযান চলতে পারবে 40 বছর। শুরুতে নিবন্ধনের মেয়াদ 30 বছর, এরপর চলাচলের উপযোগী থাকলে 5 বছর করে 2 দফায় মেয়াদ বাড়ে 10 বছর। আইন অনুযায়ী পাটুরিয়ায় উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। এটি ছাড়াও একই অবস্থা আরও 19টি ফেরির। এসবের নেই ফিটনেস সনদ, তারপরও চলছে নানা রুটে। এর আগে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া 4টি ফেরির একটিরও ফিটনেস সনদ ছিল না। মেয়াদহীন পুরনো ফেরি চলাচল প্রসঙ্গে জানতে চাইলে বিআইডব্লিউটিসি বলছে, স্বল্পতার কারণে এসব ফেরিতে গাড়ি পারাপার চলছে। শিমুলিয়া বাংলা বাজার ইয়াটা বন্ধ, পদ্মা সেতুর জন্য আমরা ওইখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছি। এই জন্য এই পুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার জনগণের যে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন, ট্রাক চলাচলের জন্য এটা উপায় নাই, তো আমরা মেরামত করে আমরা চালাচ্ছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়ুষ্কাল শেষ হয় এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে 5টি ফেরি। ঘাটটি পূরণে নির্মাণাধীন 12টি। সেসব ডক থেকে নামলে পুরনো ফেরিগুলো সরিয়ে ফেলা হবে। অধিকাংশ এখন কন্ডেমড হয়ে গেছে, যেগুলো চলে না। আর আমি থাকতেই ফেরি নির্মাণ করে এসেছিলাম 26টা, আর পরবর্তীতে 12টা ফেরি নির্মাণের আরও আমি অর্থ বরাদ্দ করে এসেছিলাম। তো সেগুলো এখন হয়তো নির্মাণ হবে। নির্মাণ হলে তখন হয়তো ফেরির এই আজকের যে স্বল্পতা, এই স্বল্পতা তখন দূর হবে। এদিকে ফেরি মজবুত হলেও যানমালের নিরাপত্তার জন্যই ফিটনেস সার্টিফিকেট নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফেরি তাদের কিন্তু নিয়মিতভাবে সার্ভে করা হয় না, এবং এই নৌযানগুলোকে সার্ভে করার উদ্দেশ্য যেটা হলো যে এটা যাতে ওই সারা বছর চলাচলের উপযোগী থাকে, এবং এর যান্ত্রিক ত্রুটি, এর কাঠামোগত ত্রুটি, এর অন্যান্য যে ত্রুটিগুলো, এগুলো কিন্তু প্রতি বছর যদি আপনি সার্ভে করেন তাহলে কিন্তু এই ত্রুটিগুলো চিহ্নিত হয়।
শিমুলিয়া, বাংলাবাজার, আরিচা, পাটুরিয়া সহ এখন ফেরি চলছে 6টি রুটে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে সকালে এ সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এর ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সালমান এফ রহমান আরও জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোনো সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সম্প্রতি দেশের বিমানবন্দরগুলোতে বেড়েছে মাদক চোরাচালান। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের ঘটনাও ঘটছে অহরহ। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, চোরা কারবারিদের আটক করতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নজরদারি বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতির সক্ষমতা বাড়াতে হবে। দেশের বিমানবন্দরগুলোতে প্রতিনিয়ত স্বর্ণ চোরা কারবারি আটকের ঘটনা ঘটলেও সম্প্রতি ধরা পড়ছে মাদকের চালান। সড়ক ও নৌপথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি বাড়ায় আকাশপথ বেছে নিচ্ছে মাদক কারবারিরা। গত 9 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1878 পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। এদিকে চলতি মাসে সৈয়দপুর ও যশোর বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারে ফ্লাইট চালু করা হয়েছে। তবে এসব বিমানবন্দরে নেই মাদক শনাক্তকরণ যন্ত্রপাতি। হেল্ড মেটাল ডিটেক্টর যেটা আছে সেটাও আছে। আমরা সেগুলো দিয়ে আমাদের এখন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এবং নির্বিঘ্নে আমরা চালাই নিচ্ছি। টামিনাল বিল্ডিংয়ের ভিতরে আমরা ইয়াবা আটক করলাম। তো এই বিষয়ে আমাদের এই আটকগুলি করতে পারলাম কারণ আমাদের সিকিউরিটি সিস্টেমটা আগের চেয়ে অনেক ভালো। কেউ যদি কোনো অনিয়ম করে বা কোনো দুর্নীতি করে কেউ রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার বিমানবন্দরগুলো সীমান্তবর্তী হয় মাদকের চোরাচালান বাড়ার আশঙ্কা রয়েছে। তাই অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে প্রযুক্তি সক্ষমতা বাড়াতে হবে। টেকনাফ থেকে কক্সবাজার হয়ে এই রুটগুলো চোরাচালানের কাজে ব্যবহার করা হয়, কিংবা যদি এই রুটগুলো দিয়ে মাদক দ্রব্য পরিচালনা করা হয়, তো এটা কিন্তু একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা বিমানবন্দর কর্তৃপক্ষ এই চোরাচালানের বিষয়গুলো বা মাদক দ্রব্য চোরাচালানের ব্যাপারগুলোর জন্য তাদের মাথায় রাখেন। মাদক সহ চোরাচালান ঠেকাতে উন্নত প্রশিক্ষণের উপরও জোর দিয়েছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুগল, অ্যামাজন ও ফেসবুকের নিবন্ধন বাধ্যতামূলক। এদের কাছ থেকে বকেয়া সহ সব রাজস্ব আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়। বাংলাদেশের জনগণের ন্যায্য পাওনা বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। এর আগে হাইকোর্ট ভ্যাট এবং শুল্ক আদায়ে কয়েক দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এদিকে ফেসবুক, গুগল, অ্যামাজন ও এ জাতীয় অনাবাসী ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার বিপরীতে কত টাকা ভ্যাট বা মূসক দিচ্ছে তা জাতীয় রাজস্ব বোর্ডকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে যেসব ই কমার্স প্রতিষ্ঠান চালু রয়েছে তাদের আগামী 2 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এর পাশাপাশি ই কমার্সের জন্য বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ জামানত। সকালে মন্ত্রিসভার বৈঠকে নিয়ে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইভ্যালি, ইউআরএন সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান ও তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সভার সিদ্ধান্ত বিষয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে ই কমার্সের নিবন্ধন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। ইভ্যালি বা ই কমার্স নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি আরও জানান, যারা ই কমার্স করবেন
তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে, যাতে অযোগ্য ও অসৎ কেউ এ ধরনের ব্যবসায় আসতে বা থাকতে না পারে। আর এজন্য জামানত রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। রেজিস্ট্রেশন কমার্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকে তাদের একটা ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো রকমের কিছু হলে সেই ডিপোজিট থেকে আপনার সবার দেওয়া যায়। আর আমাদের এফআইইউ, তারপর অন্যান্য ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্ম মানে মনিটরিং প্ল্যাটফর্মগুলি আছে এবং ইন্টেলিজেন্স, তাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, তারাও এগুলোর ক্যারেক্টার অ্যান্টিসিডেন্টস সব চেক করে দেখবে, যাতে কোনো ফলস কেউ করতে না পারে। অনিবন্ধিত কোনো ই কমার্স প্রতিষ্ঠান থেকে কেনাকাটার দায় ক্রেতাকেই বহন করতে হবে বলে সতর্ক করেন মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরে কারোর সাথে কোনো ট্রানজ্যাকশন করবেন না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। কাল বাংলাদেশের অস্তিত্বের লড়াই ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, টিকে থাকতে জয়ে চোখ উইন্ডিজের। ফুটবলারদের অপেশাদারী আচরণে ক্ষুব্ধ লেমোস, জাতীয় দলের প্রথম দিন অনুশীলনে 24 জনের মধ্যে উপস্থিত 14। খেলার খবরের শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। সুপার 12-এর তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শারজায় কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। মূল পর্বে টানা 2 হারে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ। এরই মধ্যে সেমিফাইনাল খেলার স্বপ্ন ধূসর হয়ে গেছে টাইগারদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে আশানুরূপ পারফরমেন্স নেই মাহমুদুল্লাহর দলের। ব্যর্থতার বৃত্ত ভাঙতে একাদশে পরিবর্তন আনতে পারে ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে লিটনের জায়গায় দেখা যেতে পারে সৌম্যকে। সুযোগ পেতে পারেন শামীম পাটোয়ারি। শারজার কন্ডিশন বিবেচনায় বাড়তি স্পিনারও খেলাতে পারে বাংলাদেশ। অন্যদিকে সুবিধাজনক অবস্থায় নেই উইন্ডিজ। ইংল্যান্ড, সাউথ আফ্রিকার কাছে হেরে দেয়ালে পিঠ থেকে গেছে চ্যাম্পিয়নদের। জয় ফিরতে গেইল, সিমন্স, ব্রাভোদের জ্বলে ওঠার অপেক্ষায় উইন্ডিজ। মাঠের বাইরের ঘটনা আর আলোচনায় কান্না দিয়ে ক্রিকেটারদের খেলায় মন দিতে বলছেন নাইমুর রহমান দুর্জয়। জানিয়েছেন, মাঠের সিদ্ধান্ত, বাজে পারফরমেন্স নিয়ে বিস্তর আলোচনা হবে বিশ্বকাপ শেষে বোর্ড মিটিংয়ে। আপাতত বিশ্বকাপের বাকিটা অংশ ভালোভাবে শেষ করার আশা সাবেক অধিনায়কের। এই তো আমি বুঝতে পারি, সো অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। উইকেট যাক, কিছু যায় আসে না, কিন্তু যারা মারতে পারে, যাদের মারে সাহস আছে, প্রথম 6 অ্যাডভান্টেজ নিতে সাহস পায়, তারা মারবে। যে আউট হলে কিছু যায় আসে না, সাহস নিয়ে খেলবে। দে শুড প্লে প্রথম দিকে। ঘটনার শুরুটা স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচের পর। হতাশা ক্ষোভে বিসিবি সভাপতি প্রশ্ন তুলেছিলেন কোচ অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে। এরপর ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনা ঠিকভাবে নিতে পারেননি সিনিয়র ক্রিকেটাররা। বাইরের কথায় কান দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক। যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছে, বাট একেবারে ছোট করে ফেলা ঠিক না। আমাদের স্বপ্ন তো আমরা বলেই আসছি না, আবার স্বপ্ন কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি? 3 সিনিয়রের কথাই স্পষ্ট হয়েছে বাইরের আলোচনা প্রভাব ফেলছে দলে। যৌক্তিক কোনো কথাও যেন সহ্য হচ্ছে না। বিশ্বকাপ শুরুর পর থেকে প্রতিটি সংবাদ সম্মেলনে এসেছে বাইরের ইস্যু। সেই আলোচনা না বাড়িয়ে প্রথম টেস্ট অধিনায়কের পরামর্শ খেলায় মন দেয়ার। প্লেয়ারদের কাজ মাঠে খেলা, মাঠের ফোকাসটা যেন ঠিক থাকে। আমি জানি না এগুলি কেন হচ্ছে বা এরাই বা কেন করছে, বা মাঠের বাইরের সোশ্যাল মিডিয়ার ইস্যুজ, এগুলি বাদ দিয়ে মাঠে ফোকাস করুন। শ্রীলঙ্কার সাথে লড়াই করে হেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে সেটাও পারেনি। সমস্যা কি? কেন ছোট দলের বিপক্ষেও ভালো করতে পারছে না দল? অথবা বিতর্কিত সিদ্ধান্তগুলোই বা কেন নেওয়া হচ্ছে? আসো শেষে বোর্ড মিটিংয়ে হবে বিস্তর আলোচনা। আমি আর এই আলোচনায় ঢুকতে চাচ্ছি না। খেলার পরে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমরা বোর্ডে আছি, আমরা খেলার পরে টুর্নামেন্ট শেষে আমরা এগুলি নিয়ে আলাপ আলোচনা করব। বাংলাদেশের ভালো করা উচিত। দলের খেলা দেখতে ক্রিকেটারদের সাহস দিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন বেশ কিছু পরিচালক। টিম লিডার না থাকায় বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে আকরাম খান, দুর্জয়রা রাখবেন ভূমিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 6 উইকেটে 134 রান।
দুবাইয়ে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। নিসাঙ্কাকে 7 রানে ফেরান কামিন্স, পরে কুশাল পেরেরাকে নিয়ে রানের গতি বাড়ান আসালাঙ্কা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে লঙ্কানরা বোর্ডে তোলে 53 রান। আসালাঙ্কাকে 35 রানে বিদায় করেন জাম্পা। কুশাল পেরেরার লড়াই থামে 35 করে। চাপ বাড়িয়ে গেছেন আভিস্কা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-20 বিশ্বকাপে কাল বিগ ম্যাচ। ছন্দে থাকা পাকিস্তানের মুখোমুখি হবে দুরন্ত আফগানিস্তান। দুবাইতে ম্যাচ শুরু রাত 8টায়। টানা 2 ম্যাচ জিতে সেমির পথে অনেকটা এগিয়ে বাবর আজমের দল। অন্যদিকে বিশ্বসেরার মঞ্চের সামর্থ্যের জানান দিয়ে রেখেছে আফগানরা। জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি রাশিদ মুজিবদের। শক্তিশালী ভারতকে ধরাশায়ী করে বিশ্বকাপ শুরু, এরপর নিউজিল্যান্ডকেও পরাস্ত করে পাকিস্তান বুঝিয়ে দিল কেন তারা শিরোপার অন্যতম দাবিদার। ব্যাটিং কিংবা বোলিং ইউনিট সবখানেই দুর্দান্ত পাকিস্তান। সমানতালে পারফর্ম করছে 3 পেসার শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলী। কিউইদের বিপক্ষে রিজওয়ান বাবর হাফিজ সাজঘরে ফেরার পর চাপে পড়ে পাকিস্তান। এরপর আসিফ আলী ও শোয়েব মালিকের ফিনিশিংয়ে ব্যাটিং অর্ডারের গভীরতাও আঁচ করা গেছে। ছন্দে আছে আফগানিস্তানও। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে দলটি। 6-এর ফুল ঝুড়ি ছুটিয়েছে আফগান ব্যাটসম্যানরা। বোলিংয়েও খুঁতধার। আসরে সর্বোচ্চ 6-এর সঙ্গে প্রথম ফাইফার তাদের। স্কটল্যান্ডের বিপক্ষে 130 রানের জয়ে রশিদ খানদের রান রেট 6-এর উপরে। বিশ্বসেরা 2 স্পিনার আর পাকিস্তানের আনপ্রেডিক্টেবল তকমাই আফগানদের বড় ভরসা। আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুর্দান্ত, ব্যাটিং সামর্থ্য অসাধারণ। নির্ভয় চিত্তে ক্রিকেট খেলে ওরা। এ ধরনের দল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি আশা করি ভারত পাকিস্তান ফাইনাল খেলবে। এমন হলে ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ হবে। সত্যি কথা বলতে, ব্যাটিংয়ে গিয়ে 6 মারবো এমন মানসিকতা নিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে নামছি না। ব্যাটসম্যানরা প্রথমে পিচের সঙ্গে মানিয়ে নেবে, তারপর বল বুঝে হিট করবে। উপভোগ্য একটি লড়াই আমরা উপহার দিতে চাই। এদিকে হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের যে প্রথা, অবশেষে তাতে সমর্থন দিলেন কুইন্টন ডিকক। এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি, যা প্রকাশ করে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। ম্যাচের আগে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি জানাতে সবাইকে হাঁটু গেড়ে বসার নির্দেশ দিয়েছে প্রোটিয়া বোর্ড। এমন নির্দেশে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হচ্ছে মনে করে হাঁটু গেড়ে বসেননি ডিকক। তবে সে অবস্থান থেকে সরে আসায় বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে পাওয়া যাবে তাকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। দেখছিলেন টি20 বিশ্বকাপের খবর। এবার খেলার খবরে অন্যান্য প্রসঙ্গ। জাতীয় দলের প্রথম দিনের ক্যাম্পে তিক্ত অভিজ্ঞতা নতুন কোচ মারিও লেমেসের। 2 দিন বন্ধ থাকার পর অনুশীলন শুরু হলেও উপস্থিত ছিলেন 14 ফুটবলার। ছিলেন না ক্যাম্পে ডাক পাওয়া বাকি 10 জন। ফুটবলারদের এমন অপেশাদারী আচরণে হতাশ হেড কোচ। এদিকে প্রথমবার জাতীয় দলের অনুশীলনে নেমে উচ্ছ্বসিত কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। সুযোগ পেলে সামর্থ্যের পুরোটা দিতে চান তিনি। ক্লাব ফেডারেশন টানহেসরার পর অবশেষে শুরু জাতীয় দলের আবাসিক ক্যাম্প। অনুশীলনে যোগ দিয়েছেন 2 গোলরক্ষক সহ 14 ফুটবলার। এশিয়ান কাপ খেলতে উজবেকিস্তানে আছে 6 জন। বাকি 5 জন কোথায় জানা নেই লেমসের। ফুটবলারদের এমন অপেশাদারী আচরণে হতাশ কোচ। প্রথম দিনের অনুশীলনে হালকা মেজাজ। শুরুতে হালকা ওয়ার্ম আপ, পরে 2 গ্রুপে ভাগ হয়ে পাসিং শুটিং প্র্যাকটিস করেন ফুটবলাররা। এই ধরনের ঘটনা আমার ক্যারিয়ারে এটাই প্রথম। সাদ 2-1 দিনের মধ্যে যোগ দেবেন, বাকিদের কোনো খবর নেই। এ নিয়ে কথা না বলাই ভালো। সামনের দিনগুলোতে আমাদের প্ল্যান কি হবে, কি করব তা নিয়েই যত চিন্তা। প্রথমবার ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব। আমি আমার বেস্টটা দিয়ে যাব এন্ড হোপফুলি আমি ফুটবলের নবাব হবে একদিন। ইটস অলওয়েজ অনার টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম এন্ড এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, কজ ইটস অ্যান অনার টু প্লে ফর ন্যাশনাল টিম এন্ড এটা আমি এই জন্যই টু বি অনেস্ট বাংলাদেশে এসেছি। 4 জাতির টুর্নামেন্টে অংশ নিতে 5ই নভেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ 8ই নভেম্বর সিসিলেসের বিপক্ষে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবারে চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে।
শুধু পটুয়াখালী নয়, আশপাশের জেলা থেকেও অনেকেই ভিড় করছেন পায়রা সেতু দেখতে। উদ্বোধনের পর এটি এখন একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। কেবল সিস্টেমে তৈরি সেতুটির আলোকসজ্জা রাতে তৈরি করে দৃষ্টিনন্দন পরিবেশ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে, জানাবো পরের খবরটি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ গ্রাহ্য করছে না ঢাকা। পশ্চিমা বিশ্ব পরামর্শ দিতে পারে, তবে দেশ তার নিজ নীতিতেই চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে নির্বাচন প্রশ্নে ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্যের প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ কূটনৈতিক সংলাপ ২৬শে অক্টোবর হয়েছে ব্রাসেলসে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব। সেই আলোচনায় উঠে আসে ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গ। এর কিছু ধারার প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন ইউরোপের ২৭ রাষ্ট্রের এই জোট। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে ঢাকার অবস্থান তুলে ধরেন তিনি। ওনারা অনেক সম্পদ নিয়ে বকবক করবেন, কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য সেটা করব। তো এখানে বলে রাখা ভালো যে ওনারা থ্রেটেনিং দেন। থ্রেটেনিং ইজ নট এনাফ। কারণ আমি যে কাপড় বিক্রি করি, তিনি আমার থেকে কাপড় নেন, আমাকে দয়া করেন না, বাধ্য হয়ে নেন। কারণ তার লোকে কাপড় কিনবে এবং সস্তা দরে ভালো কাপড় করতেই পাবে। সুতরাং ইট ইজ নট দ্যাট ওয়ান ওয়ে। কিংবা ওয়ার্ল্ড ব্যাংক যে আমাকে টাকা দেয়, ইট ডাজ নট মিন সে আমাকে দয়া করেছে। সে টাকা দেয় কারণ তাকে দিতে টাকা না দিলে তার চাকরি চলে যাবে। সাম্প্রতিক দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের অবস্থানকে সন্তুষ্টজনক বলেন মন্ত্রী। জানান, সরকার নয়, দেশটির কিছু ব্যক্তি রাজনৈতিক কারণেই এ প্রশ্নে বিরূপ মন্তব্য করেছে। আমরা ইনফর্মালি ভারতীয় সরকারের সাথে কন্টিনিউয়াসলি ডেইলি ডায়ালগ হচ্ছে এবং কি কি অবস্থান তারা আমাদের বলছেন আমরাও জানি এবং উই আর ওয়ার্কিং টুগেদার। এছাড়া ডিক্যাপ টকে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বিদেশিরা কথা বলতে পারেন না। ব্রিটিশ হাইকমিশনের এ বক্তব্যের প্রশংসাও করেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আসন্ন ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে চরাঞ্চলের পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারাকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরে আজ সকালে দুই গ্রুপের লোকজন ট্যাটা ও আগ্নেয়াস্ত্র সহ সংঘর্ষে জড়ায়। এ সময় নারী সহ 20 জন আহত হয়। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। বর্তমানে এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে। এখন কোনো ঝামেলা নাই। এই পর্যন্ত আমাদের কাছে 2 জনের মৃত্যুর সংবাদ পাইছে। যারা এই ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর থেকে সবাই এলাকা ছাড়া আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি এবং অবশ্যই যারা ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় কর্ণফুলী আবাসিক হোটেল থেকে আদনান সাকিব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় আরেকটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এর আগে কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় তার স্ত্রী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এরপর পুলিশ ফোন নাম্বার ট্র্যাকিং করে হোটেল থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2014-15 শিক্ষাবর্ষের ছাত্র সাকিব থাকতেন সার্জেন্ট জহুরুল হক হলে। পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত 1:30টায় শাহবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে সুইসাইডাল নোটও উদ্ধার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব মঙ্গলবার ওঠেন হোটেলে। সেখানে নীলফামারী থেকে ঢাকায় পরীক্ষা দিতে এসেছেন বলে জানিয়েছিলেন সাকিব। দরজাটা ভাঙা হয়, ভেঙে তাকে আমরা ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সে কাউকে দোষারোপ করতেছে না, তার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এই মর্মে একটা দিয়েছেন। সেখানে সে লিখেছেন, কারো বিন্দুমাত্র কোনো দোষ নাই, অযথা কাউকে ব্লেম বা দোষারোপ করিবেন না। দীর্ঘ 12 বছরের মানসিক সমস্যা আর নিতে পারলাম না। কেন সুইসাইড
করেছে সেই বিষয়গুলো হয়তো আমরা যেটুকু জানি, বিভাগের সাথে আমি কথা বলেছি, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারের কথা বলেছে, তা ওর এক ধরনের মানসিক একটা ডিপ্রেশন ছিল। আগামী বছর থেকে মাদ্রাসায় যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষার কোর্স। ধাপে ধাপে 1000 মাদ্রাসায় এটি চালু করা হবে। পরে দেশের সব মাদ্রাসায় কারিগরি শিক্ষার কোর্স সংযুক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাক্রম সহ নানা বিষয়ে পরিবর্তনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার মাদ্রাসায় সংযুক্ত করা হচ্ছে কারিগরি শিক্ষা। প্রথমে নবম দশম শ্রেণীতে 2টি ট্রেড কোর্স বাধ্যতামূলক করা হবে। অন্যান্য শ্রেণীতেও সংযুক্ত হবে কোর্স। অটো মেকানিক্স, জেনারেল ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, গ্যাস অ্যান্ড আর্ক সহ নানা বিষয়ের শর্ট কোর্স সংযুক্ত হবে। আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা মনে করছি যে আমাদের সকল শিক্ষাই হবে দক্ষতাভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে তার মধ্যে থাকে, শুধু জ্ঞান নির্ভর নয়। আগামী বছর থেকে প্রাথমিকভাবে 1000 মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে এসব মাদ্রাসার শিক্ষকরা অন্য মাদ্রাসাগুলোতে এই কোর্স চালু করতে ভূমিকা রাখবেন। এইগুলো মডেল প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের নিকটবর্তী যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট, টিচারদের যে লার্নিং গ্যাপ সেগুলো কভার করবে। আমরা ডিসেন্ট্রালাইজ করে নিচ্ছি, কারণ আমাদের সীমিত সম্পদ এবং সীমিত সময় দুটো মাথায় রেখে তারাই কিন্তু এদেরকে স্কিল করবে। একে ভালো উদ্যোগ বলে মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ সুফল পেতে দক্ষ শিক্ষক নিয়োগ এবং যন্ত্রপাতি নিশ্চিত করার পরামর্শ তাদের। শিক্ষক ছাড়া এই কোর্সে শিক্ষাদান করাটা একটু দুরূহ হয়ে যাবে। সেই জন্য একজন শিক্ষক প্রয়োজন হবে। সে যে কোর্সই খোলা হোক না কেন, সেই কোর্সে একজন শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পায়রা সেতু দক্ষিণের 6 জেলার সঙ্গে শুধু যোগাযোগ স্থাপন করেনি, স্থানীয়দের কাছে বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত হচ্ছে এটি। উদ্বোধনের পর থেকে ব্রিজটিকে দেখতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে সাধারণ মানুষের অবাধ চলাচলে সেতুতে যানবাহন চলতে হচ্ছে ধীর গতিতে। উদ্বোধনের পর থেকেই বন্ধু-বান্ধব কিংবা স্বজনদের নিয়ে এক নজর পায়রা সেতুটি দেখতে আসছেন অনেকেই। কেবল সিস্টেমে তৈরি এই সেতুতে লাইটিং ব্যবস্থা রাতে তৈরি করে দৃষ্টিনন্দন পরিবেশ, যা এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্র। শুধু পটুয়াখালী নয়, আশপাশের জেলা থেকেও সেখানে যাচ্ছেন অনেক দর্শনার্থী। তবে সেতুর ওপরে জটলার কারণে যানবাহন চলাচলে সমস্যা এবং বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থায় দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি সেতুর সার্বিক বিষয় মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের নিরাপত্তার জন্য দুই পাশে পুলিশ বক্স থাকবে এবং সেতু কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব আনসার বাহিনী আছে, তো তারা ভিজিলেন্স আছে। আগামী 2-4 দিন পর মানুষ যখন ইউজ টু হবে, যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমরা সবাইকে অ্যালার্ট করবো এবং যখন তখন এলোমেলোভাবে কাউকে তখন চলতে দেওয়া হবে। অত্যাধুনিক এই সেতুতে যুক্ত হয়েছে ব্রিজ হেলথ মনিটর সেন্সর, যার মাধ্যমে ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, তাপমাত্রা বা ওভারলোডিংয়ের কারণে ব্রিজে যদি কোনো ক্ষতি হয় তা জানা যাবে সহজেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।